আজকের যে টপিকটি ছিল আমাদের সেটা হচ্ছে দি কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাই তো? অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আমি একটু সকলের কাছে জানতে চাইবো, সকলের কাছে কি হাতের কাছে খাতা এবং কলম আছে কি? জি হ্যাঁ আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি ধীরে ধীরে আগাবো, সবাই যেন নোট ডাউন করতে পারে। ওকে, আমি আজকে প্রিলিমিনারি কিছু আলোচনা করব। আশা করি আমার স্লাইড দেখা যাচ্ছে। আহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ আইন। অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান রয়েছে তা বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন নামে পরিগণিত, রাইট? এবং এটি একটি লিখিত দলিল। আমাদের বারের জন্য এবং বিজিএস এর জন্য, দুইটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা আলোচনা করছি। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সংবিধান। এবং এটি একটি কি ধরনের দলিল? লিখিত দলিল। 1972 খ্রিস্টাব্দের 4 নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয়। তাহলে এখানে আমরা একটা ডেট দেখতে পাচ্ছি এবং একটা সাল দেখতে পাচ্ছি, অর্থাৎ 1972 সাল। 1972 সালের 4 নভেম্বর তারিখে কি করা হয়? বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয়। এবং পরবর্তীতে কি দেখা যায়? ওই একই বছর অর্থাৎ 1972 সালেই 16ই ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের দিন, ঠিক আছে? তো প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। আমরা জানি 1971 সালের 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। তাহলে 1972 সালের 16ই ডিসেম্বর কি হয়? প্রথম বার্ষিকী হয়, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রথম বার্ষিকী। তো ওই প্রথম বার্ষিকীর দিন থেকে কি হয়? এটি কার্যকর করা হয়। তাহলে আমি আরেকবার দেখি যে বাংলাদেশ সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন এবং এটি একটি লিখিত দলিল। এখানে একটা সাল পেয়েছি আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1972, 1972। এই 1972 সালে আবার দুইটা তারিখ আছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 4 নভেম্বর আর একটা হচ্ছে 16ই ডিসেম্বর। 4 নভেম্বরে হচ্ছে কি করা হয়েছে? বাংলাদেশ জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয়। আর 16ই ডিসেম্বর কি করা হয়? বিজয় দিবসের দিন, প্রথম বার্ষিকীর দিন এটিকে কার্যকর করা হয়, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান, অর্থাৎ বাংলাদেশ সংবিধানকে আমরা ইংরেজিতেও এটার একটা কপি আছে, বাংলায়ও কপি আছে। তবে যদি দেখা যায় যে ইংরেজি ও বাংলার মধ্যে কোনো অর্থগতভাবে কোনো বিরোধ দেখা যাচ্ছে, হ্যাঁ, হয় না যে হচ্ছে মিনিং এর ক্ষেত্রে অনেক সময় ঝামেলা দেখা দেয়, তাই না? সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাটাকে প্রাধান্য দেওয়া হবে। বাংলা এবং ইংরেজি দুইটা প্যাটার্নই আছে। তবে যদি কখনো দেখা যায় যে হচ্ছে কখনো বাংলা এবং ইংরেজির অর্থের মধ্যে কখনো ঝামেলা দেখা যাচ্ছে, তখন আমরা কোনটাকে প্রাধান্য দিব? বাংলাটাকে প্রাধান্য দিব। এতটুকু বুঝতে পেরেছি আমরা? জি। ওকে, এখন আমরা আসি সংবিধান প্রণয়ন ও মুদ্রণের ইতিহাস, অর্থাৎ সংবিধান কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে ছাপানো হয়েছে সেটার একটা ইতিহাস আমরা জানবো, তাই তো? দেখা যাচ্ছে যে সংবিধান যখন প্রণয়ন করা হবে সেই উদ্দেশ্যে 1972 সালের 11ই এপ্রিল, তাহলে আমি তারিখটা কি বললাম? 1972 সালের 11ই এপ্রিল ডাক্তার কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। 1972 সালের 11ই এপ্রিল কাকে সভাপতি করে? ডাক্তার কামাল হোসেনকে সভাপতি করে কত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়? 34 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আচ্ছা, সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে, রাইট? ওকে। এবং সেই কমিটিতে আরো কারা ছিলেন? ডাক্তার কামাল হোসেন অবভিয়াসলি ছিলেন, যেহেতু তিনি সেই কমিটির সভাপতি। তারপর ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যাপক আবু সাইদ, ঠিক আছে, এম আব্দুর রহিম, এম আমিরুল ইসলাম,
ঠিক আছে, এরকম আরো অনেক, খন্দকার মোশতাক আহমেদ, ঠিক আছে, আব্দুর রউফ, বাদল রশিদ, খন্দকার আব্দুল হাফিজ, ঠিক আছে, আসাদুজ্জামান খান, এরকম আরো অনেকে ছিলেন 34 সদস্যের। একই বছরের 17ই এপ্রিল, আগেরটা দেখলাম 11ই এপ্রিল, রাইট, এখন দেখছি 17ই এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত। 17ই এপ্রিল থেকে আমরা সবাই কিন্তু একটু নোট নেব, ঠিক আছে। 17ই এপ্রিল থেকে 3 অক্টোবর, 17ই এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়। অর্থাৎ সংবিধান তৈরির আগে 17 এপ্রিল থেকে 17 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত অনেকগুলো বৈঠক হয়, তারা হচ্ছে মিটিং করে এবং জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয়। এখানে আমরা দেখি যে সংবিধান ছাপাতে 14,000 টাকা ব্যয় হয়েছিল, ঠিক আছে। এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সংবিধান ছাপাতে কত টাকা খরচ হয়েছিল। সংবিধান ছাপাতে তখন খরচ হয়েছিল 14,000 টাকা। ওকে। এবং সংবিধানকে অলংকরণের জন্য অর্থাৎ সাজানোর জন্য 5 সদস্যের কমিটি করা হয়েছিল, যার প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাহলে আমরা এখানে আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট পেলাম। একটা হচ্ছে সংবিধান ছাপানোর বিষয়টা, সংবিধান ছাপিয়েছিল কত হাজার টাকা ব্যয়, 14,000 টাকা ব্যয়। এবং সংবিধানটাকে তো হচ্ছে একটা বই যখন আমরা তৈরি করি বা একটা বই যখন পাবলিশ করি, অবশ্যই সেটাকে সাজানোর একটা বিষয় থাকে, কিভাবে মলাটটা হবে, কিভাবে ভিতরে সূচিপত্রটা হবে, ভিতরে কি ছবি থাকবে কি থাকবে না, হ্যাঁ। এই যে অলংকারের বিষয়টা আসে, সেই সংবিধানটাকে অলংকৃত করার জন্য 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল এবং এই 5 সদস্যের কমিটির মধ্যে প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। আচ্ছা, মূল যে সংবিধানের কপিটা, বাংলাদেশ সংবিধানের যে মূল কপিটা, সেটা সংরক্ষিত আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা পেলাম যে বাংলাদেশ সংবিধানের যে মূল যে কপিটা, সেই কপিটা কোথায় সংরক্ষণ করা হয়েছে বা সংরক্ষিত আছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। এখন আসি প্রস্তাবনা নিয়ে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা সাধু ভাষায় লিখিত। তাহলে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা যদি কোশ্চেন আসে এরকম, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা কোন ভাষায় লিখিত? সাধু ভাষায়, চলিত ভাষায়, হিব্রু ভাষায়, হিন্দু ভাষায়? আমরা কি লিখবো? সাধু ভাষায়। আচ্ছা, সংবিধানের 5ম সংশোধনীর পর থেকে সংবিধানের প্রস্তাবনা ইসলামী বাক্যাংশ বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হয়। তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য পেলাম যে সংবিধান যে শুরু হয় বিসমিল্লাহির রহমানির রাহিম, সেটা কখন আসছে? 5ম সংশোধনীর পর থেকে। তাহলে কততম সংশোধনীর পর থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম আসছে? 5ম সংশোধনীর পর থেকে। ওকে, এরপর আসে হচ্ছে শপথ আকারে, রাইট। আমরা বাংলাদেশের জনগণ, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ ও বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে এই শপথের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, মূল সংবিধান, প্রস্তাবনার মতো মূল সংবিধানও সাধু ভাষায় লিখিত। তাহলে প্রস্তাবিত যে সংবিধান ছিল সেটাও সাধু ভাষার এবং মূল যে সংবিধান সেটাও কি ভাষায়? সাধু ভাষায়, ঠিক আছে। আচ্ছা, এবং এতে 11 ভাগে মোট 153টি অনুচ্ছেদ রয়েছে এবং তফসিল রয়েছে 7টি। তাহলে আমরা আবার দেখি, প্রস্তাবিত সংবিধান এবং মূল সংবিধান, দুটি সংবিধানই সাধু ভাষায় লিখিত এবং এতে কয়টি ভাগ আছে? 11টি ভাগ আছে। অনুচ্ছেদ আছে কতটি? 153টি অনুচ্ছেদ আছে। আর তফসিল আছে কতটি? 7টি তফসিল আছে। আচ্ছা, এখন এই যে 11টি ভাগ, 11টি ভাগের মধ্যে 153টি অনুচ্ছেদ রয়েছে, তাই না? আচ্ছা, প্রথম ভাগে কি আছে? প্রজাতন্ত্রের কথা। অর্থাৎ প্রথম ভাগটাকে আমরা যেমন দেখি না যে হচ্ছে যখন আমরা একটা গল্পের বই পড়ি, প্রত্যেকটা অধ্যায় একটা করে নাম দেয়া থাকে, তাই না? তো এইখানেও সংবিধানের প্রথম ভাগের নাম হচ্ছে প্রজাতন্ত্র। আচ্ছা, এই প্রজাতন্ত্রের ভিতরে আমরা অনুচ্ছেদ পাই 7টি, অর্থাৎ 1 থেকে 7। 1 থেকে 7, যেমন আছে
প্রজাতন্ত্রের সংজ্ঞা দেয়া আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা কি রকম হবে সেটা বলা আছে, রাষ্ট্রধর্ম কি হবে, রাষ্ট্রভাষা কি, ঠিক আছে, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, ঠিক আছে, জাতির পিতার প্রতিকৃতি সম্পর্কে বলা আছে, রাজধানী কোনটা হবে, বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, নাগরিকত্ব, ঠিক আছে, সংবিধানের যে প্রাধান্য, অর্থাৎ অন্যান্য আইনের সাথে বাংলাদেশ সংবিধান, আমি কিন্তু আগেই বলেছি সংবিধান কিন্তু সর্বোচ্চ আইন, অর্থাৎ অন্যান্য আইনের সাথে যখন বাংলাদেশ সংবিধানের কখনো কনফ্লিক্ট হবে, বিরোধ দেখা দিবে, তখন কোনটা প্রাধান্য পাবে, বাংলাদেশ সংবিধান। সেটাই বলছে যে সংবিধানের প্রাধান্য। সংবিধানকে কিভাবে বাতিল করা যায়, স্থগিত করা যায়, ঠিক আছে, ইত্যাদি। সংবিধানের মৌলিক বিধানাবলী ও সংশোধন অযোগ্য, এই বিষয়গুলো হচ্ছে 1 থেকে 7 অনুচ্ছেদে বলা হয়েছে, অর্থাৎ আর্টিকেল 1 টু আর্টিকেল 7 যেটা বলা হয়েছে প্রথম ভাগে অর্থাৎ প্রজাতন্ত্রে। দ্বিতীয় ভাগে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমি একটু পাশে পাশে লিখে ফেলবো, হ্যাঁ, যে প্রজাতন্ত্র কত থেকে কত, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কত থেকে কত অনুচ্ছেদ, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ভাগে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এইখানে অনুচ্ছেদ আছে 8 থেকে 25। আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি, আর্টিকেল ইংরেজিতে আর বাংলায় কি অনুচ্ছেদ, আমরা আবার সংবিধানের সেকশন ঢুকাবো না, ধারা ঢুকাবো না, ঠিক আছে, এটা খুবই সাবধান। সংবিধানে হয় আর্টিকেল আর সেটার বাংলা কি অনুচ্ছেদ। আচ্ছা, তাহলে দ্বিতীয় ভাগে আমরা যেটা পাই সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে অনুচ্ছেদ আছে 8 থেকে 25। 8 থেকে 25 এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, শোষণ মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, ঠিক আছে, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাগ, এখানে বলা হয়েছে মৌলিক অধিকার, রাইট। আমরা মৌলিক অধিকার সম্পর্কে ডিটেলস আরো যখন আমাদের মেন্টর আসবেন নেক্সট ক্লাসে, তখন আমরা আরো ডিটেলস জানবো। আচ্ছা, এইখানে এই মৌলিক অধিকার অর্থাৎ তৃতীয় ভাগ যে বা থার্ড অধ্যায় যেটা, এখানে আর্টিকেল হচ্ছে 26 থেকে 47 পর্যন্ত আছে। এখানে বলা হয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, হ্যাঁ, আইনের দৃষ্টিতে সমতা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল 27 খুবই ইম্পর্টেন্ট, আইনের দৃষ্টিতে সমতা, এটা আসে বেশিরভাগ বিসিএস বলেন, বার বলেন, বিজিএস বলেন, বা বিভিন্ন চাকরির এক্সাম বলেন, আইনের থেকে কোশ্চেন আসলে না দেখা যায় যে 100%-এর মধ্যে 60% নিশ্চয়তা থাকে এটা দিয়ে দেয় যে আইনের দৃষ্টিতে সমতা কোন আর্টিকেলে বলা হয়েছে, বা বলা হয় যে ধারা অনুচ্ছেদ 27-এ কি বলা হয়েছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর ধর্ম সম্পর্কে বলা হয়েছে, হ্যাঁ, সমাবেশের স্বাধীনতা থাকতে পারে কি পারে না সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে। ধর্মীয় স্বাধীনতা থাকতে পারে কি পারে না, সম্পত্তির অধিকার সম্পর্কে এখানে কথা বলা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলসে জানবো। এরপর আসি চতুর্থ ভাগ অর্থাৎ চ্যাপ্টার 4, নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে অনুচ্ছেদ 48 থেকে 64 পর্যন্ত। তাহলে চ্যাপ্টার 4 যেটা অর্থাৎ চতুর্থ ভাগ যেটা, সেখানে যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেল গুলো হচ্ছে আর্টিকেল 48 থেকে আর্টিকেল 64 পর্যন্ত। আচ্ছা, এখানে যেমন রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে, রাষ্ট্রপতি, তারপর ক্ষমা প্রদর্শনের যে একটা অধিকার আছে রাষ্ট্রপতির, ঠিক আছে, রাষ্ট্রপতির মেয়াদ কিরকম হবে, ঠিক আছে, রাষ্ট্রপতির অভিশংসন কিভাবে হবে, ঠিক আছে, রাষ্ট্রপতির অপসারণ কিভাবে হবে, এই বিষয়গুলো আলোচনা করেছে। তারপর আসে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, ঠিক আছে, কারা হবে, তাদের মেয়াদ কিরকম হতে পারে, তাদের বিলুপ্তি কিভাবে হতে পারে, ঠিক আছে, প্রতিরক্ষা বিভাগের যে সর্বাধিনায়কতা সেই বিষয়ে আলোচনা করেছে, যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর আমরা আইনের স্টুডেন্ট, যেহেতু আমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বা একটা পোস্ট আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, রাইট। এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কেও কিন্তু বলা হয়েছে এই নির্বাহী বিভাগের ভিতরে, সেটা বলা হয়েছে অনুচ্ছেদ 64-তে, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। আচ্ছা, এরপর আসি ভাগ পঞ্চম অর্থাৎ পঞ্চম ভাগ। সেখানে অনুচ্ছেদ 65 থেকে 93 পর্যন্ত আলোচনা করা হয়েছে।
যেমন সংসদ, হ্যাঁ, সংসদ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ, সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা কি হতে পারে, অযোগ্যতা কি হতে পারে, ঠিক আছে, আসন সংখ্যা কিরকম হবে, তারপর রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দানের ফলে, হ্যাঁ, আসন শূন্য হয়ে যায় যদি আমরা দেখা যায় যে বিপক্ষ দলে ভোট দান করে থাকি। ঠিক আছে, আমি সরকার পক্ষের লোক, আমি হচ্ছে বিরোধী দলকে সাপোর্ট করতেছি, ভোট দিচ্ছি তাদের কোন একটা বিলে বা কোন একটা হচ্ছে তারা কিছু একটা পেশ করেছে সেটাকে আমরা সমর্থন দিচ্ছি, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আসন শূন্য হয়ে যায়। এই বিষয়গুলো আরো ডিটেলস আলোচনা করা হবে পরবর্তীতে। এরপর যদি আমি 6 নম্বর ভাগে চলে যাই, সেখানে আমরা দেখছি বিচার বিভাগ, রাইট? আচ্ছা, বিচার বিভাগ আলোচনা করা হয়েছে সংবিধানের 94 থেকে 117 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। ঠিক আছে, যেখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হচ্ছে, অবশ্যই স্বাভাবিক, বিচার বিভাগ যেহেতু সুপ্রিম কোর্ট মাস্ট থাকবে। সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হচ্ছে, বিচারক কিভাবে নিয়োগ হবে, তাদের যে পদের মেয়াদ, ঠিক আছে, এবং অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ, অর্থাৎ আমরা তো প্রধান বিচারপতি সম্পর্কে জানি, অস্থায়ী প্রধান বিচারপতিও আছে এবং তার মেয়াদটা কতটুকু হবে সে সম্পর্কেও বলা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের আসন সংখ্যা কিরকম হবে, হাইকোর্ট বিভাগের এখতিয়ার কিরকম হতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো আলোচনা করেছে। আরো সুপ্রিম কোর্টের কর্মচারীগণের বিষয় আদিও এখানে আলোচনা করা হয়েছে। অধস্তন আদালত, যেটা আমরা বুঝি হচ্ছে লোয়ার কোর্ট, রাইট? লোয়ার কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর যদি আমরা দেখি চ্যাপ্টার 7 নির্বাচন, রাইট, ইলেকশন, এইখানে আলোচনা করা হয়েছে 118 থেকে 126 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ নির্বাচন কমিশন কিভাবে প্রতিষ্ঠা হবে, সামনে কিন্তু জাতীয় নির্বাচন আসতেছে, রাইট? শুধু জাতীয় নির্বাচন না, যে কোনো নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন থাকে, নির্বাচন কমিশন কিভাবে প্রতিষ্ঠা হবে, নির্বাচন কমিশনের দায়িত্ব কি হবে, ঠিক আছে, নির্বাচন কমিশনের কর্মচারী যারা থাকবে তারা কারা হতে পারবে, ঠিক আছে, প্রতিটি এলাকার যে ভোটার তালিকা, হ্যাঁ, নাম নাম ভুক্তির যে যোগ্যতা, ঠিক আছে, নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা, এই বিষয়গুলো এই নির্বাচন অর্থাৎ 7ম ভাগে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে যদি আমরা আসি, সেটি আমরা দেখতে পাবো 8ম ভাগ, অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। ঠিক আছে, এইটা আলোচনা করা হয়েছে 127 থেকে 132। এবং পরবর্তীতে যদি দেখি ভাগ 9, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ। ভাগ 10-এ বলা হয়েছে সংবিধান সংশোধন। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ সংবিধান কিভাবে সংশোধন করা যায়, সংশোধনের ক্ষমতা কি, এইসব বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং একাদশ অধ্যায়, যেটা অধ্যায় 11, সেখানে বিবিধ আলোচনা করা হয়েছে, যেমন চুক্তি, দলিল, হ্যাঁ, তারপরে হচ্ছে পদাধিকারীর পারিশ্রমিক, ঠিক আছে, প্রচলিত আইনের হেফাজত কিভাবে হতে পারে, রহিতকরণ, হ্যাঁ, বা বিভিন্ন ব্যাখ্যা, প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে অধ্যায় 11-তে। তো আমি আর ডিটেলস আলোচনা নাই করলাম আজকে। ডিটেলস আলোচনা আশা করি আমাদের যে মেন্টর আসবে মাসুদুল হাসান মুন হয়তো নেক্সট ক্লাসে নেবে। তো আমি হচ্ছে সামারি করব না, জাস্ট একটু শর্ট করে আমি আরেকবার বলে যাচ্ছি প্রথম থেকে, যে বাংলাদেশ সংবিধানের এখতিয়ার আছে বাংলাদেশ, রাইট? এখতিয়ার কার? বাংলাদেশের। এটার অনুমোদন হয় 4 নভেম্বর 1972, কত বছর আগে? প্রায় 50 বছর আগে। এবং কার্যকরের তারিখটাও কত? 16 ডিসেম্বর 1972, একই সালে। এটাও প্রায় 50 বছর আগে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে সংশোধনী, এই পর্যন্ত 17টা সংশোধনী হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর লেখক হচ্ছে কামাল হোসেন, এবং যেহেতু তিনি সভাপতি ছিলেন, এবং আরো কতজনের ছিল আমাদের, 34 সদস্য বিশিষ্ট কমিটি ছিল, তাই না? আচ্ছা, আর আমরা আরেকটা বিষয় দেখেছিলাম যে প্রস্তাবিত সংবিধান আর মূল সংবিধান, দুইটা সংবিধানই কি সাধু ভাষায় লিখিত হয়েছে। আর মূল যে সংবিধান সেটা কোথায় সংরক্ষিত আছে? বাংলাদেশ জাতীয় জাদুঘরে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে যে সংবিধান শুরু হয়, এটা কখন আসে? কততম সংশোধনীর পর আসে? 5ম সংশোধনীর পর। আচ্ছা,
14,000 টাকা ব্যয় হয়েছিল। আর বাংলাদেশের সর্বোচ্চ আইন বলা হয় বাংলাদেশ সংবিধানকে, এবং এটি লিখিত দলিল। এই তো, আজকে আশা করি এতটুকুই ইনাফ। বাকিটা আমাদের মেন্টর যখন আসবে পরবর্তী দিন হচ্ছে এর উপরে ক্লাস নিবে। আর সকলের কাছে রিকোয়েস্ট, আমরা যে যতটুকু নোট করতে পেরেছি অবশ্যই সেটা নোট করে ছবি তুলে গুগল ক্লাসরুম, যে একটা কোড কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, তো গুগল ক্লাসরুমে আমরা সেটা আপলোড করে দেব। পরপর 2 দিন, যেটা নিয়ম করা হয়েছে, পরপর 2 দিন যদি হচ্ছে কেউ নোট সেখানে আপলোড না করে, তাকে কিন্তু আর হচ্ছে গ্রুপে রাখা হবে না। তো আমরা সবাই চেষ্টা করব, এটা হচ্ছে জাস্ট কথার কথা। এটা বলার রিজন একটাই, আমরা যেন হচ্ছে সচেতন হই এবং একটু অ্যাক্টিভ হই পড়াশোনার প্রতি। ঠিক আছে, প্রত্যেক দিনের কাজটা যেন প্রত্যেক দিন করে ফেলি। তো সকলের প্রতি আশা রেখে যে সবাই টাইমলি আমরা হচ্ছে আমাদের নোটগুলো আপলোড করে দিব। এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে, যতটুকু পড়ানো হয়েছে এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই সেটা গ্রুপে বা সাকিব সৈকতকে হচ্ছে নোট আকারে পাঠিয়ে দিলে হবে, সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকের মতো।